ডিভোর্স পেপারে দিয়ার সাইন আমার বুকের ভিতর ধুক করে উঠল। কাগজটার ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় নিয়ান আহমেদ, আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমাকে আর কোনো দিন পিচ্চির জ্বালা সহ্য করতে হবে না। চলে যাচ্ছি সব ছেড়ে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছিলে যে আমি আমাদের বাড়িতেই যাব। না, আমি যে ওই বাড়িতে যেতে পারবো না। কি মুখ নিয়ে যাব ওই বাড়িতে? আব্বুকে গিয়ে আমি কি বলবো? তোমাকে বলেছিলাম যে সকালে যাব, কিন্তু একটু আগেই তোমাকে যখন বললাম আমাকে একবার বউ বলে ডাকতে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে বাইরে চলে গেলে। তখনই বুঝে গেলাম আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। তাই সকাল পর্যন্ত থেকে তোমার অসহ্যের কারণ হতে চাই না। চলে গেলাম। তোমার মুখে থেকে পিচ্চি শয়তানি ডাকটা অনেক মিস করব। ভালো থেকো আর সুন্দর একটা বড় মেয়েকে বিয়ে করো। তোমার তো আবার পিচ্চি মেয়েদের সহ্য হয় না। ইতি, তোমার পিচ্চি বউ। চিঠিটা পড়ার পরে আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। সারা পৃথিবীটা যেন আমার চোখের সামনে ঘুরছিল। সাথে সাথে সেখানেই বসে পড়লাম। জোরে একটা চিৎকার দিলাম, দিয়া, তুমি এইটা কি করলে দিয়া? আমি তোমাকে কোথাও যেতে দিব না বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাইক স্টার্ট দিয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। অন্তঃপর কোনো দিশা না পেয়ে সামনের দিকে যেতে লাগলাম। দিয়ার কথায় আসি। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে দিয়া। চোখ দিয়ে অঝড় বৃষ্টি পড়ছে। বাতাসে চুলগুলো উঠছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। শুধু একটা জানে যে নিয়ানের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। নিয়ানকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকে নিয়ান তার মনে জায়গা নিয়ে আছে। আজ সে মনের মানুষটাকে ছেড়েই অনেক দূরে চলে যাচ্ছে সে। দিয়ার মনে মনে ভাবছে, সে কি দূরে চলে গেলে নিয়ানকে ভুলে থাকতে পারবে? আবার নিজেকে নিজে উত্তর দিচ্ছে, নিজেকে ভুলতে পারে কিন্তু নিয়ানকে কোনো দিনও ভুলে থাকতে পারবে না। এসব ভাবতে ভাবতে কোন সময় যে মাঝ রাস্তায় চলে এসেছে নিজেও জানে না। পেছন থেকে হঠাৎ একটা কার এসে দিয়াকে অনেক জোরে ধাক্কা দিল। দিয়া ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে দিয়ার। চোখে বন্ধ করার আগে চোখে ঝাপসা দেখতে পেল একটা লোক তাকে পাশ করে কোলে তুলেছে। হন্য হয়ে দিয়াকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? আর খুঁজে পাবো না? সেই কথা মনে পড়তেই বাইক থামিয়ে বাইক থেকে নেমে সেখানেই রাস্তার পাশে বসে পড়লাম। তাহলে আমি কি আমার পিচ্চিটাকে হারিয়ে ফেলছি? না, এটা হতে পারে না বলেই জোরে একটা চিৎকার দিলাম, দিয়া! চিৎকার করে কান্না করতে লাগলাম আর জোরে জোরে বলতে লাগলাম, দিয়া, তুমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে যেও না। দিয়া, দিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি দিয়া। এই পিচ্চি শয়তানি, তুই শুনতে পারছিস? আমি তোকে অনেক ভালোবাসি। হাউমাউ করে কান্না করতে লাগলাম। এই দিয়া, তুমি আমার থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে না? এই যে আমি তোমাকে বউ ডাকছি। বউ, এই বউ, তুমি কোথায়? বউ, তুমি শুনতে পারছো? বউ, তুমি শুনতে পারছো? আমি তোমায় ডাকছি। ইয়া আল্লাহ, তুমি আমার পিচ্চি বউকে আমার কাছে এনে দাও। আমি যে ওকে ছাড়া বাঁচব না। আল্লাহ, সব দোষ আমার। বলেই পাশের ল্যাম্প পোস্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম। বাড়ি দিতে দিতে এক সময় আমার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো। তবুও আমি থামছি না, মাথায় বাড়ি দিয়েই চলছে।
হঠাৎ আমার চোখে অন্ধকার হয়ে আসলো, আমার মাথা ঘুরতে লাগলো, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছিল আমার আর কিছুই মনে নাই। দিয়া বলে চিৎকার করে উঠলাম, এ কি, আমি কোথায়? সারা রুমে চোখ বুলাতেই বুঝতে পারি এটা একটা হসপিটাল। মাথায় ব্যথা অনুভব করলাম, মাথায় হাত দিয়ে দেখি ব্যান্ডেজ। আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে কেবিনে ঢুকলেন। আম্মু আমার পাশে এসে বসে বললেন, আম্মু এখন কেমন লাগছে নিয়ান? আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে কান্না করতে করতে বললাম, আম্মু, দিয়া চুপ কর, তাকে আর কিছু বলতে হবে না। আমি চিঠিটা পড়েছি আর তোদের ডিভোর্স পেপারটাও দেখেছি। তুই মেয়েটার সাথে এমন কেন করলি নিয়ান? বলেই আম্মু কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ না হয়ে হয়তো আম্মু আমার গালে কষে একটা চড় মারতেন। আমার অসুস্থর জন্য সেটা করলেন না। আমার দিয়ার কথা মনে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। হাতের সেলাইন খুলে হাসপাতালের সিট থেকে নামলাম। দাঁড়াতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তবুও উঠে দাঁড়ালাম। যতই কষ্ট হোক আমাকে যে যেতেই হবে, আমার পিসিটাকে যে খুঁজে বের করতেই হবে। কেবিন থেকে বেরিয়ে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছে। আমাকে দেখেই আম্মু চিৎকার দিয়ে উঠলেন, নিয়ান, তুই এই অবস্থাতে কোথায় যাচ্ছিস? বলেই পেছন থেকে আম্মু আমার হাত চেপে ধরলেন। আম্মু, আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, দিয়াকে খুঁজে বের করতেই হবে। নিয়ান বাবা, এরকম পাগলামি করিস না, তোর শরীরটা যে ভালো না, তাছাড়া দিয়াকে খুঁজতে তোর আব্বু আর চাচা গেছেন। না আম্মু, আমাকেও যেতে হবে, বলে এক ঝটকায় আম্মুর থেকে আমার হাত ছাড়িয়ে দৌড়ে যেতে লাগলাম। কিছুটা যেতেই মাথাটা ঘুরতে লাগলো, আর যেতে পারলাম না, সেখানেই মাথা ঘুরে পড়ে গেলাম। এদিকে আজ 3 দিন পর দিয়ার জ্ঞান ফিরল। দিয়ার চোখ খুলতেই নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে। পাশে লক্ষ্য করে দেখে নিয়ানের বয়সে একটা ছেলে বসে আছে। দিয়া বলল, আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? দিয়াকে উঠতে দেখে ছেলেটা বলল, আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কেন? ছেলেটা বলল, আপনি এখন মালয়েশিয়ায়। দিয়া বলল, মানে? আমি মালয়েশিয়ায় কিভাবে আসলাম? আমি তো একটা গাড়ির সাথে। দিয়াকে আটকিয়ে ছেলেটা বলল, হ্যাঁ, সেদিন আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। ধাক্কাটা অনেক জোরেই লেগেছিল, আপনার অনেক ব্লিডিং হচ্ছিল। আমি আপনাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যাই। অনেকক্ষণ আপনার চিকিৎসা চলার পর ডাক্তার বেরিয়ে এসে বলে, 72 ঘন্টার ভিতরে আপনার জ্ঞান না ফিরলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। অতঃপর উন্নত চিকিৎসার জন্য সেদিনই আপনাকে আমি মালয়েশিয়ায় নিয়ে আসি। আর আজ ঠিক 71 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরে গেলেই তো ভালো হতো। আমার সামনে একজন মানুষ মারা যাবে সেটা আমি চেয়ে চেয়ে দেখব? তাও আবার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনি সেদিন মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন? আর মরে গেলে ভালো হতো এটা কেন বললেন? দিয়া নিয়ানের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই ছেলেটাকে বলল। সব বলার পর ছেলেটার দিকে তাকাতেই দেখলো ছেলেটার চোখে পানি। ছেলেটা বলল, একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? দিয়া কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। ছেলেটা আবার বলল, ওই বজ্জাত ছেলেটা কি করে পারলো আপনার মতো একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে? প্লিজ ওকে কিছু বলবেন না, ও অনেক ভালো ছেলে। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলছেন ছেলেটা ভালো? আমি যে ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই ওর যতই খারাপ হোক আর আমাকে যতই কষ্ট দেয় না কেন,
আমার কাছে ও ভালোই থাকবে। সত্যি আপনার তুলনা হয় না। যেই ছেলেটা আপনাকে এত অবহেলা কষ্ট দিল আর আপনি তাকেই ভালো বলছেন। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমি দিয়া, আর আমি আরিয়ান চৌধুরী। আমি হলাম এই চৌধুরী সাহেবের মা। দিয়া দেখতে পেল কথাটা বলতে বলতে একজন মহিলা কেবিনে ঢুকছেন। আরিয়ান মহিলাটাকে দেখেই বলল, দিয়া, উনি আমার আম্মু। দিয়া মুখ দিয়ে সালাম দিল, তারপর বলল, উনি এখানে? আমরা এখানে এই মালয়েশিয়ায় থাকি। আরিয়ানের আম্মু বললেন, এখন কেমন লাগছে মা? জি ভালো আন্টি। আমাকে আন্টি না, মা বলে ডেকো। জানো, কালকে যখন তোমাকে আমি প্রথম দেখি তখনই আমার মায়ের কথা মনে পড়ে। যাক, তোমাকে দেখতে হুবহু আমার মায়ের মতো। কথাগুলো বলে শেষ করে চোখের পানি মুছলেন। দিয়া বুঝতে পারল ওরা দুজনেই অনেক ভালো মনের মানুষ। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, ডাকবো। আচ্ছা মা, তুমি এখন একটু রেস্ট নাও, আমরা বাইরে যাই, বলে ওরা চলে গেলেন। আরিয়ান চৌধুরীর পরিচয়টা একটু ভালো করে দিয়ে দেই। আরিয়ান চৌধুরী অনেক বড় একজন বিজনেসম্যান। বিজনেসটা ওর বাবারই, কিন্তু 2 বছর আগে ওর বাবা মারা যাওয়াতে ওর বিজনেসটা একাই সামলাতে হচ্ছে। বাংলাদেশ আর মালয়েশিয়া মিলে 3টা কোম্পানি আছে ওদের। তাই আরিয়ান চৌধুরী মালয়েশিয়ায় পরিবার নিয়ে থাকে। পরিবার বলতে ওর মা আর ছোট্ট একটা বোনকে নিয়ে তার পরিবার। 7 দিন পর আজ দিয়াকে হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার অনুমতি দিচ্ছেন। কিন্তু দিয়া ভাবতে লাগলো, তার তো কোনো বাড়ি নাই, সে এখন কোথায় যাবে? এসব ভাবছিল তখনই আরিয়ান চৌধুরী তার মা ঢুকলো। আরিয়ান বলল, চলেন, আজ আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যাব কোথায়? আরিয়ান অবাক হয়ে বলল, কোথায় যাবে মানে? আমাদের বাড়িতে। কিন্তু আমি আপনাদের বাড়িতে কোন পরিচয়ে যাব? আমার তো কোনো পরিচয় নাই। আরিয়ানের আম্মু বললেন, আমাদের বাড়িতে যেতে তোমার কোনো পরিচয় লাগবে না মা। আরিয়ান বলল, আম্মু, উনি যখন পরিচয় চাইছেন তাহলে ওনাকে একটা পরিচয় দিলে সমস্যা কোথায়? কি পরিচয় দিবি তুই ওকে? আমার বউয়ের পরিচয়। দিয়া অবাক হয়ে বলল, মানে? আরে আরে, আপনি এত ভয় পাবেন না। আমি আপনাকে সত্যিকারের বউ হতে বলছি না, শুধু আপনার পরিচয়টা হবে আপনি আমার বউ। কিন্তু? আর কোনো কিন্তু না, এবার বাড়িতে চলুন। এদিকে আমি হাসপাতাল থেকে বাড়িতে এসে পাগলের মতো হয়ে গেলাম। প্রত্যেক দিন দিয়াকে খুঁজতেই বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। সারা বাংলাদেশের অলিগলি সব খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এভাবে প্রত্যেক দিন মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াই। যে মেয়েটাকে আমি সহ্যই করতে পারতাম না, আজ সেই মেয়ের জন্যই প্রত্যেক রাত কান্না করে বালিশ ভিজাই। এভাবে দিয়ার অপেক্ষায় কেটে গেল অনেক নির্ঘুম রাত। কেটে গেল 5টা বছর। এর মধ্যে দিয়ার কথা প্রায় সবাই ভুলেই গেছে। সবাই বলেছে দিয়া নাকি আর ফিরে আসবে না, ও নাকি মারা গেছে। চাচা চাচিও অনেক কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছে। কিন্তু আমি এখনও দিয়ার পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস দিয়া একদিন না একদিন ফিরে আসবেই। এর মধ্যে আম্মু আব্বু অনেকবার বলেছেন যে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি ওদের বারবার বলে দিচ্ছি যে দিয়ার অপেক্ষায় সারা জীবন পার করে দিতে পারবো। আজ আব্বু হঠাৎ রুমে এসে বললেন, তুই কি এভাবেই জীবনটা শেষ করে দিবি? তোর কি মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কি তোর জন্য বসে আছে নাকি? বেঁচে থাকলেও হয়তো কারুর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আব্বু প্লিজ,
তোকে আমি দুইটা অপশন দিচ্ছি, বিয়ে কর নয়তো চাকরি বাকরি কিছু একটা করে জীবনটা নতুন করে শুরু কর। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে আব্বু, আমি চাকরি করব। আব্বু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। পরের দিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে রাখে। আমাকে কিছুক্ষণ পর আবার আমাকে ডাকে। আমাকে বলে, কংগ্রাচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু সেটা মালয়েশিয়ায়। আপনার সব রেজাল্ট ভালো দেখে আমরা আমাদের আরেকটা কোম্পানিতে ট্রান্সফার করে দেই। মালয়েশিয়ার কথা শুনে কেন জানি আমি হ্যাঁ বলে দেই। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতেই আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার দিয়ার সেই নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলে আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে আবার ফোন এসেছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলেই কেউ ওপাশ কিছু বলে না, শুধু আমি একটা ছোট্ট বাচ্চার হাউমাউ শুনতে পাই। অনেকবার বিরক্ত হয়ে অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে অন্য আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। দিয়া যদি আমাকে কোনো দিন ফোন দেয়, এই আশাতেই সিমটাও পাল্টে পারি না। প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার এই পিসিটার অস্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। তাই এখন প্রত্যেকটা দিন ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কে যেন একটা বলছে, কিচ্ছু বুঝতে পারি না। শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যেন লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল, সেই লোকের সাথে আরও অনেকগুলো লোকজন দেখতে পারলাম। পরে জানতে পারলাম ওরাও আমার মতোই মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান। বিমানে আমার পাশের সিটে বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলেটা একটু বেশি চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়ার নামটা শোনার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমার যেই কোম্পানিতে কাজ করতে আসছি, সেই কোম্পানি কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বসে আছি। বসে বোর হচ্ছি। তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বের হতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে হেসে বলল, কি ভাই, কোথায় বের হচ্ছেন? আসলে রুমে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি। আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হলো, আমাকেও একা একা ঘুরতে হবে না, চলেন। হোটেলের বাইরে বের হয়ে জিসানকে বললাম, কোথায় যাওয়া যায় বলেন তো? আমি তো এখানকার জায়গা তেমন চিনি না। জিসান বলল, আমি চিনি ভাই,
চলেন ভাই, আমরা এখানকার সব থেকে বড় শপিং মলে যাই। অনেক সুন্দর একটা শপিং মল। আমার একটা জিনিস কিনতে হবে। জিনিসটাও কিনলাম আর ঘোরাঘুরিও করলাম। আচ্ছা চলুন। একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যি শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভেতরে ঢুকতেই আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্টবিটের ধুকধুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম হচ্ছে কেন? জিসান বলল, কি ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে কি ভাবছেন? আমি এই শপিং মলে ঢোকার সাথে সাথেই আমার শরীরে কীরকম জানি ঠান্ডা বাতাস লাগলো। আরে ভাই, এটা এসির বাতাস না, এটা এসির বাতাস হতে পারে না। এসির বাতাস এত মোলায়েম আর কঠিন না, আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভিতর লেগেছে। আরে ভাই, কি সব আবোল তাবোল বলছেন? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না, চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটার 3 তলায় উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্যই আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটা টি শার্ট হাতে নিয়ে চেঞ্জ রুমে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, সেই শার্টটা নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে। দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা লিফট উঠে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে। সেখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল পাশের সিঁড়ির উপর। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নিচতলায় আসতেই দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমিও দৌড়ে শপিং মল থেকে বের হতেই দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। কালো গ্লাস থাকায় তখনও মেয়েটার দেখতে পাই নাই। গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে জিসান ডাকতে ডাকতে আসলো, নিয়ান ভাই, এই নিয়ান ভাই। আমার পাশে এসেই হাঁপাতে লাগলো। আবার বলল, কি ভাই, শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পেছন থেকে আমি এত ডাকলাম, আপনি শুনলেই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পেছন থেকে জিসান এসে বলল, কি ভাই, আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আসেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বাস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিন শপিং মলের মতো একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভেতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। একজন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সাথে মিট করে আসুন। একজন করে একটা রুমে যাচ্ছে আর 4-5 মিনিট পরপরই বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল। আমিও এখনও বসে আছি। জিসান এসে বলল, ভাই যান ভেতরে যান, আর গিয়ে পরী দেখে আসুন। কি বললেন? কি পরী? কোত্থেকে আসলো? আরে ভাই, এই পরী সেই পরী না, এটা মানুষ পরী। মানে আমাদের বসটা দেখতে একেবারে পরীর মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কাম ইন ম্যাডাম? এস কাম ইন। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।
আমি কি দেখছি? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরিয়ে আসলো, দিয়া। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া। আমি আমার নিজের শরীর একটা চিম কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিক দেখছি। দিয়া আমার সামনে, আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখানে পিচ্চি নয়, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, মুখটা হ্যাঁ করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পেছন থেকে একটা বাচ্চা বলে উঠল, আম্মু। আমি পেছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3-4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভার কোল থেকে নেমে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আম্মুর কথাটাই সত্য হলো? দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে, আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর অনেক কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পেছন থেকে দিয়া ডাক দিল, এই যে শুনুন। আমি ঘুরে দিয়ার চোখের দিকে তাকালাম। দিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা যেন আর না হয়। আমি দিয়ার কণ্ঠে রাগ, মান অভিমান ফিল করলাম। কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম। বলেই আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পেছন থেকে দিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরলো আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আঙ্কেল, আমি তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমো দিয়ে বললাম, কিভাবে চিনো? তোমাকে আমি আম্মুর ফোনেই দেখেছি। মেয়েটার কথা শুনে আমি দিয়ার দিকে তাকালাম। দিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া, এদিকে আসো বলছি। মেয়েটা বলল, না, আমি যাব না, আমি আঙ্কেলের কাছেই থাকবো। বলেই আমার গাল দুটো হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না শুরু করে দিল। তারপর অন্যদিকে মুখ করে বলল, আপনি এখন আসতে পারেন, আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। দিয়ার কথায় আসি, নিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দিয়া কেবিনের দরজাটা লক করে এসে কান্না করতে লাগলো। দিয়ার চিৎকার দিয়ে কান্না করার ইচ্ছে করতেছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। দিয়া হাত দিয়েই মুখ চেপে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার নিয়ানের সাথে এরকমভাবে কথা বলতে, যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি থাকি। আমি কি করে পারলাম এরকম অপমান করতে? এইগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে দিয়া। দিয়ার মেয়েটা আর তার কান্না দেখে বলল, আম্মু, তো তুমি কেঁদো না, আমি আর যাব না, না, ওই আঙ্কেলটার কাছে। দিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়াতে আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরও খুশি হয়েছি। বলে দিয়া মেয়েটাকে কপালে একটা চুমো খেলো। দিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে কেন তার মনে হয়েছিল যে নিয়ান তার আশেপাশেই ছিল। তার মানে সত্যিই নিয়ান শপিং মলে ছিল। দিয়া চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। দিয়ার ভেতরটা একটু হালকা লাগছে, কারণ আর 5-5টা বছর পর নিয়ানকে সে দেখল।
আমি সামনে এগোচ্ছি আর ভাবছি এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে এক সময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছি আমি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিশান এগিয়ে আসলো, এসে বলল, কি ভাই, এতক্ষণ ধরে আমাদের পরিবশ আপনার কি পরীক্ষা নিচ্ছিল? জিশান আমাকে চোখ টিপে বলল, চুপ হয়ে আছি। জিশান আবার বলল, সাবধান ভাই, অন্য কোনো ধান্দায় পাইরেন না। আমাদের পরিবশটা কিন্তু ম্যারিড, আর আমাদের ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। আমি বললাম, ওহ আচ্ছা, আপনার মুখটা এমন লাগছে কেন ভাই? আপনি কি কিছু হয়েছে? আমি একটা নকল হাসি দিয়ে বললাম, না ভাই, কিছু হয় নাই। আব্বু আম্মুর কথা একটু মনে পড়েছে, তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম, আর ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বা সাইডে একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বাংলাদেশেই। এর অফিসে প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে, হাই, আমি রাইসা রহমান বলেই আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললাম, আপনি কি বাংলাদেশি? জি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্টে করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই দিয়ার মেয়েটা এসে হাজির। আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে উঠে বসলো। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসলা কেন? তোমার আব্বু বকবে তো? না, বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? হিয়া। দিয়ার ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিল রেখেই রাখছে। আমি দু হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমিও অনেক কিউট। আঙ্কেল, আমিও তোমাকে একটা করি বলেই ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হিয়া সেম দিয়া মতোই হাসে। তারপর হিয়া আমার দাড়িতে হাত দিয়ে বলল, আঙ্কেল, এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি। হিয়া নিজের গালে হাত দিয়ে মুখ গুমড়ে করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার কোনো দিনও উঠবে না মামুনি, কারণ তুমি মেয়ে। আমি আবার বললাম, আচ্ছা মামুনি, তোমার আব্বু এখন কই? আব্বুকে? সে কি, তুমি তোমার আব্বুকে চিনো না? দিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিল আর হাসছিল। নিয়ানের প্রশ্নে হিয়াকে চুপ থাকতে দেখে দিয়া ওদের দিকে এগিয়ে এসে বলল, হিয়া ওর আব্বুকে পাপা বলে ডাকে। হঠাৎ কারো কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম দিয়া। দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম।